নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর আমিও চাই এই ভালো থাকার যন্ত্রে বা ভালো থাকার মন্ত্রে আমরা যেন সবাই সুস্থ থাকি। আর সুস্থ থাকার নাম হচ্ছে কর্মের সুস্থতা, শরীরের সুস্থতা, আর শিক্ষার সুস্থতা, পারিবারিক সুস্থতা, বিবাহের সুস্থতা। নানান দিক থেকে মানুষ ভালো কামনা করে। আর এই ভালো কামনা করতে করতে মানুষের যখন সেই হোঁচট খায়, খারাপ দিকগুলো আসে, তখন সেই খারাপ দিকগুলোতে দিশেহারা না হয়ে গিয়ে নির্ভর করুন যে কেন খারাপ সময় এসছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া না পর্যন্ত একই রকম তাপ থাকে না? সকালে একরকম তাপ, দুপুরে একরকম তাপ, বিকেলে আর এক রকম তাপ। এই যে তাপের তারতম্য, মানুষের জীবনও সেই রকম চলার পথে সেই তারতম্যের ঘাটতি আসে। আর সেই ঘাটতিগুলো পূরণ করবার জন্য আপনাকে একজন গাইড করতে পারে, আপনাকে বলে দিতে পারে যে কি দেখে যে জ্যোতিষটা কি, মানুষের কেন জ্যোতিষের কাছে আসবে, কেন জ্যোতিষের কাছ থেকে পরামর্শ নেবে। দেখুন, ডাক্তারি শাস্ত্রে অনেক রকম আছে, কাউন্সেলিং আছে, সাইকো আছে, কার্ডিওলজি আছে, অনেক রকম আছে, গ্যাস্ট্রোএন্টারোলজি আছে। সেই রকম জ্যোতিষ শাস্ত্রেও অনেক রকম দিক আছে, যে দিকগুলোর প্রতিটি মুহূর্ত ধরা পড়ে তার নেচারের উপরে। সে যে সময় জন্মেছে সেই জন্মের যে ছকটা, যে চার্ট যেটাকে বলা হয়, সেই চার্টের যে জায়গায় যে গ্রহটি বসে রয়েছে সেই গ্রহটি কি নেচারের, বৃহস্পতি কিরকম, শুক্র কিরকম, শনি কিরকম, রবি কিরকম, চন্দ্র কিরকম, মঙ্গল কিরকম, রাহু, দুটি ছায়াগ্রহ রাহু কেতু, তারা কিরকম। তো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সদ্ভাবও আছে, আবার অসদ্ভাবও আছে, ভালোও আছে, খারাপও আছে। এমন একটা লোক তো খুঁজে পাওয়া যায় না যে তার দুঃখ নেই। তার দুঃখ যে জিনিস নিয়ে, সে দুঃখকে সে লড়তে পারছে না। আবার অনেকে সে দুঃখ ক্যাজুয়াল নিচ্ছে, ঠিক আছে কালকে ঠিক হয়ে যাবে। এটা কোত্থেকে আসে? এই জায়গাটায় যে হরোস্কোপটা বানানো হয়, অনেকের অনেক রকম বিয়ের চিন্তা থাকে, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, জাতক বা জাতিকার ক্ষেত্রে, যে একটা বয়সে তো গিয়ে যদি সেট আপ হওয়া যায়, তাহলে আমি এইভাবে পারিবারিক জীবনটাকে সাজাতে পারবো, এইভাবে গিয়ে আমি একটা শেষ জীবনে গিয়ে যাতে আমার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে একের পরে এক বিয়ে ভেঙে যাচ্ছে। কেন যাচ্ছে বা কেন পছন্দ হচ্ছে না, বা কেন সেই রকম জায়গায় বিয়ের যোগটা আছে, তো সব জিনিসই যোগ থাকে, দেখবেন সব জায়গায় যোগ থাকে। যোগ যদি যেমন একটি নদীর উপর দিয়ে একটি ব্রিজ যে তৈরি করা হলো, এপার আর ওপারকে যোগ করা হলো, তাই না? সে ব্রিজের উপর দিয়ে যান চলছে, মানুষ চলছে, সবাই চলছে। তাহলে এই যোগাযোগটাই ব্রিজ, মাধ্যম। তাহলে সেই জায়গাটায়, সেই বিয়ের জায়গাটা হচ্ছে যোগটা আছে কিনা। কাউকে দেখার উপরে তো চলে না, কর্মের উপরে চলে। কারণ রূপের আদর দুদিন, গুণের আদর সারা জীবন। সেই জায়গাটায় সে গুণের অধিকারী কতখানি, কর্মদক্ষতা কতখানি, বুদ্ধি কতখানি, ঠিক মতো সংসারটা ধরতে পারবে তো। আবার শিক্ষার দিক থেকে সে অনেক দূর শিক্ষায় এগিয়েছে, কিন্তু সে অনেক নিচেও কাজ করছে, যে কাজ তার কাছে একটা হতাশা আনছে, যে আমি তো এই কাজের জন্য এত পড়াশোনা শিখিনি, আমার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী তো আমি কর্ম পাচ্ছি না। তাহলে সেই জায়গাটায় যখন মানুষ পৌঁছয়, সেই পৌঁছতার জায়গাটায় মানুষ তখন অবসাদগ্রস্ত হয়,
তার না পাওয়া জিনিসগুলো, যেটা সে অ্যাম্বিশনগুলো অ্যাচিভ করতে পারে না, তখন সেই জায়গাটা সে একটা হতাশাগ্রস্ত হয় যে কি চেয়েছিলাম, কি পেলাম। কিন্তু তবুও মানুষ লড়ে যাচ্ছে, আর এই লড়ার নামে জীবন। দেখুন, জীবন চলতে গেলে যেমন অক্সিজেনের দরকার আছে, কার্বন ডাই অক্সাইড ছাড়তে হয়, ঠিক সেই রকম রবিকে গ্রহণ করতে হয় আর চন্দ্রের মন দিয়ে বিচার করা হয়। রবি একটি উচ্চ চিন্তাধারার নক্ষত্র, যার থেকে সবার সৃষ্টি, আর চন্দ্র সেই মন, আবেগ কতখানি থাকবে, আবেগ, এবং সেই আবেগে বশীভূত হয়ে আমার কর্মজীবন, পারিবারিক জীবন, শিক্ষা জীবন নষ্ট হয়ে যাবে না তো? যার জন্য প্রত্যেকটা যেমন ভাব আছে, কালপুরুষের মেষ রাশি থেকে একেবারে মীন রাশি পর্যন্ত যে 12টা ঘর আছে, আর এই 12টা ঘরের মধ্যে 27টা নক্ষত্র আছে। এক একটি নক্ষত্র 2.25 নক্ষত্র করে বিচার করা হয়। এক একটি ঘরের মধ্যে 30 ডিগ্রির মধ্যে তারা বিচরণ করে, এবং 30 ডিগ্রির মধ্যে বিচরণ করলে এক একটি নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট করে মাপ দেওয়া আছে। 13 ডিগ্রি 20 মিনিটকে আবার 4 ভাগে ভাগ করা আছে 3 ডিগ্রি 20 মিনিট করে। তাহলে 3 ডিগ্রি 20কে যদি 4 দিয়ে গুণ করা যায় 13 ডিগ্রি 20 মিনিট আসবে। তাহলে 4 ভাগে ভাগ করা আছে, তাহলে 4 ভাগে 13 ডিগ্রি 20 মিনিট আর 13 ডিগ্রি 20 মিনিট 26 ডিগ্রি 40 মিনিট। তাহলে আর বাকি থাকে 3 ডিগ্রি 20 মিনিট, মানে 30 ডিগ্রির মধ্যে। সেই 3 ডিগ্রি 20 মিনিট পরের ঘরে গিয়ে পড়ে নক্ষত্রটা। সেই পরের ঘরে যে নক্ষত্রটা পড়ছে সেই ঘরটা কি, এবং সেই ঘরটা সেই নক্ষত্রের ক্ষেত্রে সুইটেবল কিনা সেইটা বিচারযোগ্য। যে ঘরগুলো, নক্ষত্রগুলো পরের ঘরে গিয়ে পড়ে, সে সুইটেবল কিনা। এবার একটি রাশি লগ্ন, যদি দেখুন মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশি, তাহলে 1 নম্বর হলো। এবার একে 3 ভাগে ভাগ করুন। মীন লগ্ন, চন্দ্র লগ্ন। চন্দ্র মীনের কত নম্বর নক্ষত্রে বসে আছে? ওখানে আছে 25, 26, 27, 3টে নক্ষত্র। তাহলে ধরুন 25 নম্বর নক্ষত্রে চন্দ্র বসে আছে, তাহলে বৃহস্পতির দশায় তার জন্ম। 25 নম্বর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ। এবং সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তার জন্ম, কতটুকুন সে বৃহস্পতির দশা পেয়েছিল সেইটা থেকে তার জীবন শুরু হতে চলল, এবং ওটি তার 1 নম্বর। এবং রবি কোন ঘরে আছে, তাহলে সেই রবি তার একটা লগ্ন হলো। রবি থেকে এবার 12টা ভাবে চলে যান, চন্দ্র থেকে 12টা ভাবে যান, লগ্ন থেকে 12টা ভাবে যান। এবং 12 ভাবের মধ্যে এক একটা ঘরের মধ্যে অনেকগুলো ভাবই লুকিয়ে থাকে। আপনাকে সেগুলো যদি ঠিক মতো বিচারের জায়গায়, ধরুন আপনার কাছে সে জিজ্ঞাসা করতে এসেছে একজন, যে আমার মেয়ে বা মেয়ের বাবা এসছে বা মা এসছে, যে বিয়ে অনেক যোগাযোগ আসছে কিন্তু ঠিক স্টেবল হচ্ছে না। ধরে নিলাম তার বয়স 26 বছর কি 27 বছর। এবার সেই বিয়েটা হচ্ছে না। এবার বিয়ের জন্য তার যেমন 7ম ভাব থেকে বিবাহ বিচার করা হয়, তাহলে 7ম ভাবের মীন লগ্ন মীন রাশির অধিপতি হচ্ছে বুধ। তাহলে বুধ যদি থাকে, তাহলে সেই রাশি চক্রের একটা নবাংশ আছে। সেই বুধ যদি নবাংশ চক্র যদি ঠিক মতো না থাকে, তাহলে রাশি চক্রের সেই 7ম ভাব কোনোভাবেই সেখানটায় যাবে না, কারণ তার যে 3 নম্বর ঘরটা সেটা শুক্রের ঘর। মীন লগ্ন থেকে 3 নম্বর ঘরটা বৃষ রাশির ঘর। তাহলে 7ম ঘরের 9ম ঘর, ওটা 7th হাউস, 9th হাউস তার ভাগ্যের ঘর। তাহলে 7th হাউসের সঙ্গে যে এসছে তার 1 নম্বর ঘর মীন লগ্ন মীন রাশি। তাহলে 7th-এর বুধ কোথায় বসে আছে? 7th-এর বুধ বসে আছে তার মকর রাশিতে, এবং রবি বসে আছে মকর রাশিতে। রবি আর বুধ মকর রাশিতে বসা, শুক্র কুম্ভ রাশিতে বসা। তাহলে তার যে মীন লগ্ন মীন রাশির 3য় পতি এবং 8ম পতি শুক্র, বৃষর ঘর আর তুলার ঘর। তাহলে সে 3য় পতি 8ম পতি তার দ্বাদশে বসা, 12th হাউসে বসা। 12th হাউসের লর্ডকে শনি, কুম্ভ রাশির লর্ড হচ্ছে শনি।
যে শনির দুটো ঘর মকর এবং কুম্ভ। তাহলে মকরে বসা রয়েছে রবি বুধ। তাহলে রবি বুধ যদি সপ্তমপতি যদি লগ্ন রাশির একাদশে থাকে, তাহলে বুধের সপ্তম দৃষ্টি পড়বে তার মীন লগ্ন থেকে পঞ্চম ঘরে, 5th হাউসে, কর্কট রাশির ঘরে। 1-2 করে গুণে যান, দেখবেন কর্কট রাশি আসবে। মীন লগ্ন যদি 1 নম্বর হয়, 2 নম্বর তাহলে মেষ রাশি, 3 নম্বর বৃষ রাশি, 4 নম্বর মিথুন রাশি, 5 নম্বর কর্কট রাশি। তাহলে 5 নম্বরের লর্ড হচ্ছে চন্দ্র। তাহলে সে মীন লগ্ন থেকে বুধের দৃষ্টি 5 নম্বর ঘরে পড়েছে। তাহলে 5 নম্বর ঘরটা কি বলা হচ্ছে? উচ্চশিক্ষা, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এবং সেটি জলরাশি। তাহলে যদি কোনো জললগ্ন জলরাশি হয়, তার পঞ্চম এবং নবম ঘর জলরাশি হবে জ্যোতিষশাস্ত্রের হিসেবে, কিন্তু নবাংশে তো জলরাশি হবে না। এবার তার কতখানি মাপ নিয়ে লগ্ন বসেছে। একটি লগ্ন একটা ঘর পেরোতে 2 ঘন্টা সময় নেয়, পাক্কা 2 ঘন্টা সময় নেয়। তাহলে সে কতটুকু সময় ওখানে লগ্ন বসেছে, কতটুকু টাইম, কত ডিগ্রিতে বসেছে, সেই ডিগ্রির যে প্রথম এবং মাঝখানে এবং শেষ ভাগে সেই লগ্নে কার প্রভাব ফেলছে। সে চন্দ্রের প্রভাব ফেলতে পারে, বৃহস্পতির প্রভাব ফেলতে পারে, এবং তার মঙ্গলের প্রভাব ফেলতে পারে। তাহলে 3টে গ্রহের প্রভাব ফেলে। তাহলে সেই 3 গ্রহের প্রভাব হচ্ছে মঙ্গলের যে নক্ষত্র আছে, আমরা যেগুলো বলি 5 নম্বর, 14 নম্বর, 23 নম্বর। এই 5 নম্বর, 14 নম্বর, 23 নম্বর সবসময় 2টো ঘর নিয়ে চলে। বুধ আর শুক্র নিয়ে চলে 14 নম্বর, 5 নম্বর চলে বৃষ আর মিথুন নিয়ে, আর 23 নম্বর চলে মকর আর কুম্ভ নিয়ে। তাহলে শনির ঘর নিয়ে। তাহলে সেখানে রবি বসা আছে, রবি আর বুধ বসা আছে। বুধ সেখানে 23 নম্বর নক্ষত্রকে টাচে রয়েছে। ওখানে 21, 22, 23 3টে নক্ষত্র আছে, রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র। তাহলে মীন লগ্ন মীন রাশির 2nd হাউস হয়ে যায় মঙ্গলের ঘর, এবং নবম ঘর হয়ে যায় মঙ্গলের ঘর। তাহলে নবম ঘর মঙ্গলের ঘর, পঞ্চম ঘর কর্কটের ঘর। তাহলে জ্যোতিষশাস্ত্রের সোজা হিসেবে 1, 5, 9 ধরে ফেলল। তাহলে 1, 5, 9 ধরে ফেললেই তো হিসেব এলো না। তাহলে মীন লগ্ন মীন রাশির কেন্দ্রপতি কে হলো? মীন লগ্ন মীন রাশি একটি কেন্দ্র, এবং সে কোণেরও বলবত্তা বৃদ্ধি করে। তাহলে তার কেন্দ্র হচ্ছে বুধ, 4র্থ ঘর। কেন্দ্রপতি বসে আছে মকর রাশিতে, একাদশ ঘরে, এবং সপ্তমপতি বসে আছে সপ্তম কেন্দ্র, সে একাদশে বসে আছে। একাদশ থেকে পঞ্চম দেখছে। তাহলে চন্দ্রের যে জায়গাটা দিয়ে গোচরে দৌড়চ্ছে এবং যে দশা সে এখন ভোগ করছে, সেই দশায় যতক্ষণ পর্যন্ত চন্দ্র, মঙ্গল, বুধ কানেকশনে না আসবে, ততক্ষণ পর্যন্ত বিয়ের যোগ আসবে না। এবং যে যে নক্ষত্র তারা ভোগ করছে, সেই নক্ষত্রের অধিপতিরা যদি দুস্থানে ভোগ করে, তাহলে সেই বিয়ে হলেও ভেঙে যাবে। একটা সোজা জ্যোতিষের হিসাব এগুলো, এবং জ্যোতিষের হিসাব এখানে আরো দীর্ঘ সময় লাগে এটাকে বিচার করতে। কারণ যেহেতু এটা লাইভ প্রোগ্রাম না, যে আমি ফোন করলো বলে দিলাম এই রাশি এই লগ্ন আপনার এই হবে, ওই হবে, সেই হবে। আর কতগুলো জিনিস সাধারণ লোকের সব সময় হয়, সাধারণ লোকের সব সময় হয়। বয়স হয়ে গেছে, তার 45-50 বছর বয়স হয়ে গেছে, পায়ে একটু ব্যথা হতেই পারে, তার কর্মক্ষমতা একটু কমে আসতে পারে। তাহলে সেই জায়গাটায় সেগুলো সবার হয়, প্রত্যেকের হয়। ঝড়ের মতো, ঝড় যখন ওঠে জায়গা বিশেষে ওঠে না। ধরুন হ্যাঁ, কলকাতায় ঝড় হচ্ছে, কিন্তু নর্থ 24 পরগনায় হচ্ছে না। তাহলে কলকাতার জায়গাটুকুনে পরিবেষ্টিত একটা সাময়িক ঝড়, সেই ঝড়ের লিমিটকে সেই হাওয়া গিয়ে নর্থে পৌঁছতে পারেনি।
তাহলে সেই যে রাশির যে সেই গ্রহটির যে ক্ষমতা, সেই যে বুধ যে বসে রয়েছে একাদশে, সেই একাদশের অধিপতি শনি কোথায় বসা? শনি দ্বাদশপতিও। আমি বোঝানোর স্বার্থে বুঝে নিলাম শনি বৃশ্চিক রাশিতে বসা। বৃশ্চিক রাশিতে সে 17 নম্বর নক্ষত্রে বসা। 17 নম্বর নক্ষত্র অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্র বসা। তাহলে শনি যদি ওখানে বসে থাকে, তাহলে শনির তৃতীয় দৃষ্টি যাবে বৃশ্চিক রাশি থেকে একেবারে সরাসরি মকর রাশিতে। তৃতীয় দৃষ্টি বৃশ্চিক, ধনু, মকর, তৃতীয় দৃষ্টি যাবে মকর রাশিতে। তাহলে শনি, বুধ আর রবিকে দৃষ্টি দিয়ে রেখেছে। তাহলে বুধ আমার সপ্তমপতি, বুধ আমার চতুর্থপতি। তাহলে দুটোই কেন্দ্র, চতুর্থ কেন্দ্র, সপ্তম কেন্দ্র। তাহলে কেন্দ্রস্থ গ্রহটি একাদশে বসা। একাদশ ঘর হচ্ছে সবসময় রাশি চক্রের মধ্যে সবচেয়ে ভালো ঘর, এবং সেখানের একাদশ যে ঘরটি রয়েছে মীন লগ্ন মীন রাশির, সেই মকরের রাশিটি, সেই মকরের রাশিটি অধিপতি শনি। শনি বসে আছে বৃশ্চিক রাশিতে, এবং বৃশ্চিক, ধনু, মকরে সে দৃষ্টি রেখেছে নিজের ঘরে, এবং নিজের ঘরে যখন দৃষ্টি দেয় তখন রবিকে দৃষ্টি দিয়েছে এবং বুধকে দৃষ্টি দিয়েছে। তাহলে সেই জায়গাটায় তার মিত্রতা বৃদ্ধি হয়, তার মিত্রতা বৃদ্ধি হয়, মানে বুধের সঙ্গে শনির। এবার বললেন রবির সঙ্গে শনির। হ্যাঁ, রবির সঙ্গে শনিরও মিত্রতা হয়, মিত্রতা হয়। শনি যে ঘরে নিচস্থ হয় সেই ঘরে রবি তুঙ্গস্থ হয়, আবার শনি যে ঘরে তুঙ্গস্থ হয় রবি সে ঘরে নিচস্থ হয়। তাহলে উচ্চ নিচের সম্পর্ক আছে। মানে তুমি যতই বাড়াবাড়ি করো, তোমার ঘরে গিয়ে কিন্তু আমি মাথা নত করছি। তুমি যেখানে উচ্চ থাকো, তুমি যেখানে বলবত্তা সৃষ্টি করো মেষ রাশিতে, আমি সেই ঘরে গিয়ে কিন্তু নিচস্থ হচ্ছি, বলবত্তাহীন হচ্ছি। আবার তুমি যেই ঘরে রবি শুক্রের, মানে জ্যোতিষ সাবজেক্টের মধ্যে যেটা রয়েছে যে শুক্র রবির মধ্যে দারিদ্র যোগ, রাহু চন্দ্রের মধ্যে গ্রহণ যোগ, রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ, এই যে যোগগুলো, এই যোগগুলো ব্রিজের মতো না যে একটা নদীকে আর একটা নদী যোগ, আর একটা পার একটা পারকে যোগ করে দিল। এগুলো সাময়িক যোগ। এই সাময়িক যোগের যে নক্ষত্রে বসে থাকে, সেই নক্ষত্র অধিপতি যদি ভালো কোনো ঘরের সাথে রিলেশন করে ফেলে, তাহলে কিন্তু এই যোগে কিচ্ছু যায় আসে না। কথায় কথায় কালসর্পযোগ। কালসর্পযোগ হচ্ছে 5টা ঘর খালি থাকলে কালসর্পযোগ। সেটা কালসর্পের আবার 7খানা ভাগ আছে, 7। সেই সব কালসর্প দোষী। কালসর্প মানে একদিকে জোর বেশি, একদিকে জোর কম। তাহলে একদিকে জোর বেশি, একদিকে জোর কম, এই জন্যই জ্যোতিষশাস্ত্রে যে হিসেবটা রেখা আছে, প্রত্যেকটি গ্রহের 180 ডিগ্রি দূরে তার ভার উত্তোলন করে। তাহলে ধরে নিলাম মীন লগ্ন মীন রাশির থেকে তার 5টা ঘর খালি, মেষ খালি, বৃষ খালি, মিথুন খালি, কর্কট খালি, সিংহ খালি। তাহলে কালসর্পদোষ। এবার আপনি বলুন যে মিথুন রাশির বুধ একাদশে বসা, কন্যা রাশির বুধ একাদশে বসা, সিংহ রাশির রবি একাদশে বসা, তাহলে সেখানে আপনি তো যোগটা ধরবেন। এই যোগটাকে তো এড়িয়ে গেলে হবে না, কালসর্প বলে এড়িয়ে গেলেও হবে না। আপনাকে কাছে যে এসছে তাকে তো বোঝাতে হবে যে হ্যাঁ এইটা বোঝালে সেই যোগের জায়গাটা সেখানে খণ্ডন আছে। তাহলে সেই বিয়ের যে বিবাহের জন্য যে জানতে এসছে, তার বিয়ের যোগটা তার দশা থেকে তার সেখান থেকে বলে দেওয়া যায়, এবং সে যখনই বলে দেওয়া যায় তখন জানবেন যে সেই দিকটা সে কিন্তু সে ভালোভাবে, ঠিক সেই সময় যে যোগগুলো আসবে তার ক্ষেত্রে প্লাস পয়েন্টে যাবে। এবারে আসবেন প্রতিকারের কথা জিজ্ঞেস করতে। কিছু লাগবে কি জিজ্ঞেস করে। এবার সেই জায়গাটায় নেগেটিভ কোনগুলো, পজিটিভ কোনগুলো, এটার বিচার আছে।
কোন ঘরগুলো নেগেটিভ আছে, তার প্ল্যানেটগুলো কোন জায়গায় পজিটিভ নিয়ে বসে আছে না নেগেটিভ নিয়ে বসে আছে। তাহলে যদি নেগেটিভ নিয়ে বসে থাকে তাকে পজিটিভ কিসের মাধ্যমে করবেন? সূর্যের মাধ্যমে, রঙের মাধ্যমে, রঙের মাধ্যমে। কেননা মানুষ সবসময় রং পছন্দ করে, যে কোনো জায়গায় দেখবেন এই রংটা তাদের পক্ষে সুইটেবল, বাড়ির পক্ষে, জামা কাপড় পরার পক্ষে, খাওয়ার ক্ষেত্রে। মিষ্টির দোকানে গিয়ে রঙালা মিষ্টি হয়তো কিনলো না, কিন্তু কেউ রঙালা মিষ্টি তো কিনবে, মিষ্টিওয়ালার মিষ্টিগুলো তো পড়ে থাকবে না। তার মানে ওই রঙের ভাইব্রেশন তাকে দিচ্ছে, তাহলে ওই কালারের পজিটিভিটি তার মধ্যে আছে। ওই কালার যদি নেগেটিভিটিতে চলে যায় তাহলে ওই কালার থেকেই তার বাধা আসছে, এখানটায় তার বাধা আসছে। সেই জায়গাটায় আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি করব। কেন আপনি 360 ডিগ্রি নিয়ে বসে আছেন, নবাংশেরও 360 ডিগ্রি নিয়ে বসে আছেন। নবাংশের মধ্যে যদি কোনো বিবাহ প্ল্যানেট, আমি যেমন আগে বলে নেই যে প্রথম ঘর আপনি, কালপুরুষের প্রথম ঘর আপনি, দ্বিতীয় ভাব যেমন সঞ্চয় ভাব, শ্বশুর বাড়ির ঘর, ধনভাব, তৃতীয় ঘর ভাতৃভাব, সহজ ভাব, রিলেশন ভাব, চতুর্থ ঘর মাতার ভাব, মনের ভাব, আপনার মন কতখানি উদারতা আছে, আপনার মনে কতখানি আপনি চেপে রাখতে পারেন, কতটা আপনি বলতে পারেন, আপনি কথা লুকিয়ে রাখতে পারেন কিনা তার ভাব, মায়ের সাথে সম্পর্ক কিরকম তার ভাব, আপনি চতুর্থ ভাব থেকে বন্ধুর সম্পর্ক কিরকম এবং সেই বন্ধু থেকে আপনার হানি কতখানি সেই ভাব, এবং চতুর্থের যে সপ্তম তার সেটা দশম ঘর, চতুর্থের যে সপ্তম সেটা দশম ঘর। তাহলে মীন লগ্ন মীন রাশির চতুর্থ ঘর হচ্ছে মিথুনের ঘর, তাহলে মিথুনের ঘরের সপ্তম ঘর হচ্ছে ধনু রাশির ঘর, তাহলে ধনু রাশি হচ্ছে তার কর্মস্থলের ঘর, কর্মের ঘর, এবং তার কর্ম কি প্রকারের হবে, এবং সেটার মালিক হচ্ছে বৃহস্পতি। ধনুরাশির লর্ড হচ্ছে বৃহস্পতি, মীন লগ্ন মীন রাশির লর্ড বৃহস্পতি। কিন্তু মীন রাশি জলরাশি এবং মীন রাশির বৃহস্পতি নিষ্ক্রিয় বৃহস্পতি, ধনুরাশির বৃহস্পতি সক্রিয় বৃহস্পতি। এবং বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, বৃহস্পতি পৌরোহিত্যের কারক, বৃহস্পতি হচ্ছে তার মধ্যে উদারতা, বৃহস্পতি হচ্ছে যুক্তিতর্ক, বৃহস্পতি হচ্ছে মেজাজ, যে মেজাজ ক্ষতিকারক না। সেই মেজাজের মধ্যে তার মধ্যে প্রত্যেকটি মেজাজ ক্ষতিকারক না। কোনো কোনো মেজাজ থাকে ভালো করার জন্য মেজাজ থাকে, কোনো কোনো মেজাজ থাকে মানুষ রাগে কেন, ক্রোধ কেন আসে, যখন তার ফেভারে না থাকে সে ক্রোধের বিনিময়ে সে বোঝানোর চেষ্টা করে, তার মুখ দিয়ে মিষ্টি কথা বেরোবে না। কিন্তু কোনো কথা রাগ দিয়ে বললেই তো সে বুঝবে না, মিষ্টিভাবেও তো বলা যায়। খারাপ কথাটা খারাপভাবে বলতে হবে এটার কোনো মানে নেই, খারাপ কথাটাও ভালোভাবে বলা যায়। তাহলে সেই মিষ্টত্ব কোথায় লুকিয়ে আছে? সেই মিষ্টত্ব শুক্রের মধ্যে লুকিয়ে আছে, সেই মিষ্টিত্ব ভাব শুক্রের মধ্যে লুকিয়ে আছে, যে মীন লগ্ন মীন রাশির তৃতীয় পতি এবং অষ্টম পতি, এবং তৃতীয় ঘরে নক্ষত্র আছে 3, 4, 5, আর অষ্টম ঘরে নক্ষত্র আছে 14, 15, 16। 14 নম্বর চিত্রা নক্ষত্র, 15 নম্বর স্বাতী নক্ষত্র, আর 16 নম্বর বিশাখা নক্ষত্র। তিনটি নক্ষত্রের নেচার দেখবেন, চিত্রা চিত্র, অঙ্কন আঁকা, সাথী বন্ধু সখা মিলেমিশে থাকতে, 16 বিশাখা শাখা প্রশাখা বিস্তার করা, একদিক থেকে আরেক দিকে যাওয়া, চর রাশি, বাইরে যাওয়ার রাস্তা আছে কিনা, এবং সে নিজের দেশ ছেড়ে অন্য দেশে কর্মে যাবে কিনা। অষ্টম মানে মৃত্যু না, কিন্তু অষ্টম ঘর মানে নিধন না, কিন্তু অষ্টম ঘরের নবম ঘর কিন্তু 4th হাউস। মীন লগ্ন মীন রাশির অষ্টম ঘরের নবম ঘরটি হবে চতুর্থ ঘর, সেই চতুর্থ ঘরটি কিন্তু মিথুন রাশির বুধের ঘর, সে কিন্তু একাদশে বসে আছে। তাহলে সেই মৃত্যু বিচার করতে গেলে বা তার মৃত্যুতুল্য কষ্ট পাওয়া বিচার করতে গেলে তাহলে আপনাকে বুধকে বিচার করতে হবে, এবং যেহেতু তার ভাগ্যস্থানটা মিথুন রাশির ঘর
এবং মিথুন রাশিতে 5, 6, 7 তিনটে নক্ষত্র আছে। একই নক্ষত্র আছে যা অষ্টম ঘরে আছে। 5 নম্বর মৃগশিরা, 6 নম্বর আদ্রা, 7 নম্বর পুনর্বসু, এবং একটা মঙ্গলের, একটা রাহুর, আর একটা হচ্ছে বৃহস্পতির। আবার দেখবেন অষ্টম ঘরেও ঠিক 14 নম্বর মঙ্গল, 15 নম্বর রাহু, 16 নম্বর বৃহস্পতি। তাহলে অষ্টম ঘরে আছে। তাহলে অষ্টম ঘরের বৃহস্পতির নক্ষত্র থাকার জন্য এবং রাহুর নক্ষত্র থাকার জন্য, মঙ্গলের নক্ষত্র থাকার জন্য, যদি রাহু, বৃহস্পতি, মঙ্গল যদি অষ্টম, দ্বাদশ, তৃতীয় সম্পর্ক করে ফেলে, তাহলে জাতক বা জাতিকার ক্ষেত্রে সেই মৃত্যুতুল্য সময় কখন আসবে সেটা বিচার করা যায়। যায় তো? কত সুন্দর পদ্ধতিগুলো। তাহলে পদ্ধতিটা তো জানতে হবে। আপনার এখন সময় খারাপ, সময় ভালো হবে না, আপনার 7.5 চলছে, আপনি এই রাশি আপনার খারাপ। আরে এই রাশি, কোনো রাশি খারাপ না, কোনো মানুষ খারাপ না। অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষ খারাপ হয়, বা সব মানুষ ভালোও না, নিজের সুযোগ আদায় করার জন্য ভালো হয়। তাহলে ভালো খারাপের প্রতিদ্বন্দ্বিতা আছে। যেমন প্রতিদ্বন্দ্বিতা স্কুলে স্টুডেন্টের মধ্যে থাকে যে আমি ফার্স্ট হব, আমি প্রথম হব। একই সিলেবাস, একই মাস্টার পড়াচ্ছে, প্রথম তো একজন হয়। তাহলে নেবার ক্যাপাসিটি কতখানি আছে এই রাশি লগ্নের মধ্যে, সেই নেবার ক্যাপাসিটি। সেই বুধ যেমন একাদশে বসে আছে এবং অষ্টমের নবম ঘর, এবং লগ্ন মীন লগ্ন, মীন রাশির চতুর্থ ঘর, যেখানে নিম্ন শিক্ষা আছে, এবং চতুর্থ ঘরের মাতার ঘর আছে, বন্ধুর ঘর আছে, হৃদয়ের ঘর আছে সেই চতুর্থ ঘরের মধ্যে, এবং 5, 6, 7 নক্ষত্র আছে, মঙ্গল, রাহু আর বৃহস্পতি। মঙ্গল, বৃহস্পতি, রাহুর অবস্থান দেখে তবে তো আমি ভাবগুলোকে বিচার করতে বসবো। সে একাদশে বসে আছে, এবং একাদশের রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র আছে 21, 22, 23। তাহলে সেই জায়গাটায় যখন আমি বসবো বিচারটায়, সেই একাদশ ঘরকে আনবো। একাদশের সপ্তম ঘর, পঞ্চম ঘরকে আনবো। তাহলে সপ্তমের আমি নবম ঘরটাকে আনবো। এবার আমি যদি দশম কর্মের বিচার করতে চাই, তাহলে সেখান থেকে দশমের কর্মের ঘরটা কন্যা রাশির ঘর হবে, নবম ঘরটা, ভাগ্যের ঘরটা। দশম হচ্ছে তার যেই জায়গাটায় দশম থাকবে, তার নবম ঘর যেটা, ধরুন বৃহস্পতি, ধনু রাশি, তার দশম ঘর আসবে ধনু রাশি, মীন লগ্ন, মীন রাশির। কেননা দ্বাদশ হচ্ছে কুম্ভ, একাদশ হচ্ছে মকর, দশম হচ্ছে ধনু। তাহলে ধনুর নবম ঘর হচ্ছে রবির ঘর, সিংহ রাশির ঘর। তাহলে সেই রবি মকর রাশিতে বসা, লগ্নের একাদশে বসা। তাহলে দশমের নবমপতি যদি একাদশে বসে থাকে, তাহলে তার কর্মের প্রকারভেদ করা যায়। তার কর্ম উচ্চ জায়গায় হবে না, ভালো জায়গায় হবে না, দেশে থাকবে না বিদেশে থাকবে না, সেই কর্ম থেকে তার উন্নতি আছে, এবং কখন তার অবনতি আছে সেটা দশা থেকে বার করা যায়। আশা আছে, নিরাশাও আছে। কাজেই সেই জায়গাটায় যখন আপনি, মানুষ যদি স্বপ্নের মধ্যে দিয়ে বাঁচার চেষ্টা করে, সেই স্বপ্নে কিন্তু হতাশা আসে। মানুষ যদি কর্মের মধ্যে দিয়ে বাঁচার চেষ্টা করে, তাহলে সে মানুষ সফলতা আসে, যদি সে কর্ম ঠিক থাকে। দেখুন, চুরি করাও একটা কর্ম, অনেক পরিশ্রম করতে, অনেক টেনশন থাকে তার মধ্যে। ধরা পড়লে মরে যাব, মেরেই ফেলে দেবে পাবলিক, সে সেই কর্মে নেমেছে। আবার সাধু হওয়ার মধ্যেও কিন্তু একটা প্রচেষ্টা আছে, সেটাও কর্ম। তাকে ধ্যান করতে হয়, তাকে পরিশ্রম করতে হয়, তাকে মন্ত্র শিখতে হয়, তাকে পুজো পাঠ শিখতে হয়, ওটা বৃহস্পতির গুণ। এবার সে বিবাহ ক্ষেত্রে যে বিবাহ দেয়, এবং বিবাহ হচ্ছে শুক্র সপ্তম ভাবের কারক। তাহলে এখানে তো সপ্তম ভাব বুধ। তাহলে বুধের যে ঘরে, ওখানে 12, 13, 14 তিনটে নক্ষত্র আছে। উত্তর ফাল্গুনী, হস্তা আর চিত্রা, তিনটে নক্ষত্র আছে।
তাহলে রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র সপ্তম ভাবে আছে। তাহলে রবি চন্দ্র মঙ্গলের উপর আমার সপ্তম ভাবের সেই নক্ষত্রের অধিপতিও ডিপেন্ড করে রয়েছে বিয়ে হবে কি হবে না। এবং যদি দশার সময় দেখা যায় যে রবি চন্দ্র মঙ্গল কানেকশন হয়েছে লগ্নপতির সাথে, বৃহস্পতির সাথে কোনোভাবে, তাহলে আমি বলতে পারি এই থেকে এই সময়ের মধ্যে আপনার বিবাহ হবে। এবার যদি আমার দশমপতি যদি বৃহস্পতি হয় এবং দশমের নবম ঘর রবি, বৃহস্পতি রবি যখন কোনো দশার মাধ্যমে কানেকশনে আসবে এবং সেই রবি এবং বৃহস্পতি কানেকশনে আসবে, তখন আমি বলতে পারি যে আপনার কর্মে একটা প্রমোশন আছে বা কর্মের অন্যরকম চেষ্টা আছে, আপনি এই কর্ম ছেড়ে দেবেন, অন্যরকম ভালো জায়গায় পৌঁছবেন, সেটা বলতে পারি। সেই জায়গাটায় শনি বসে আছে বৃশ্চিক রাশিতে। তাহলে নবম ভাবে শনি, তার মানে ভাগ্যের বিড়ম্বনা, তাই তো সবাই বলবে। শনি যখন নবম ভাবে থাকে তখন শনি কিন্তু তার সরাসরি 180 ডিগ্রি দৃষ্টি দেবে শুক্রের ঘরকে, যে সপ্তম ভাবের কারক। শনি বিবাহ বিরুদ্ধ কারক গ্রহ। শনি বিয়ে সংসার শান্তি চায় না, কিন্তু শনি ছাড়া বিয়েও হয় না। শনি ছাড়া বিয়েও হয় না। আপনি দেখবেন যখনই শনি আপনার রাশি বা লগ্নের আশেপাশে রয়েছে গোচর ভাবে, তখন আপনার বিয়ে হয়েছে। কেন? ওই শনি আবার 30 বছর পরে আসবে। 30 বছর পরে যখন আসবে, যখন আপনার বিয়ে হচ্ছে, তখন আপনার যদি বিয়ের 2 বছরের পরে 3 বছরের পরেও যদি আপনার একটি সন্তান ভূমিষ্ঠ হয়, তার বয়স 26-27 হয়ে যাবে। শনি তখন ঘুরে আসবে। সেই সময়টা আপনাকে আবার প্রবলেম দেবে কি দেবে না? শনি তো বিয়ে দিয়ে দিয়েছে, শনির যোগে তো দিয়েছে, শনির যোগে দেয়। তুই সংসারে ঢুকতে চাইছিস তো ঢোক, সেই অভিমন্যু বধের মতো ঢোক সংসারে, দেখ কত এখানে যন্ত্রণা আছে, না জ্বালা আছে, না মিষ্টি আছে, না সুন্দর আছে। শনি এভাবে ঢুকিয়ে দেয়। তারপরে তোর মধ্যে ত্যাগ আসবে, তারপরে তোর মধ্যে ধর্মে কর্মে আস্থা আসবে, তারপরে তোর মধ্যে আধ্যাত্মিকতা আসবে, তারপরে তুই পাঠ করতে শিখবি, মন্দিরে যাবি, মসজিদে যাবি, গির্জায় যাবি। শনি এইভাবে তাকে চালায়, আস্তে 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 তাকে নিয়ে যায়। কেন? তখন তার ছেলে মেয়েরা বড় হয়ে যায়, সংসার থেকে সে অ্যালুপ হতে থাকে, সে নিজেকে নিজের মতো করে চলতে চায়, সেইভাবে চলতে থাকে। হাড়ে গোড়ে ব্যথা দিয়ে দেয়, নার্ভের প্রবলেম শুরু করে দেয়, খিটখিটে হয়ে যায়। কোনো কোনো জায়গায় যদি শনি খারাপভাবে চলে, গোচরে যদি খারাপভাবে চলে আসে, সেই জিনিসগুলো তখন দেখা যায়। সেখান থেকে সেইভাবে সেই বিচারগুলো যদি আগে থেকেই বলে দেওয়া, যদি জানা থাকে তো বলতে পারবে যে এইখানে শনি বৃশ্চিক রাশিতে জন্ম সময় ছিল। শনি যদি বৃষ রাশিতে পরে যদি গিয়ে ঢোকে, তাহলে তার কি অবস্থা হবে? শনি যদি ধনু রাশিতে ঢোকে, তার দশম ঘর, তাহলে আমার কর্মের পরিস্থিতি কি হবে? শনি যদি আমার মিথুন রাশিতে যায়, তাহলে চতুর্থ ঘরে, তাহলে আমার কি অবস্থা হবে? সুখ নষ্ট হবে। আমি যে শান্তিতে রয়েছে, শান্তি তো কিনতে পারবে না। সুখে থাকতে চায়, সেই সুখে বিঘ্নিত আসবে না তো? শনি যদি তার মঙ্গলের ঘরে গিয়ে নিচস্থ হয় মেষ রাশিতে, তাহলে তার কি অর্থাভাব আসবে? কারণ দ্বিতীয় ঘর ধনস্থান। তাহলে আমার কি অর্থাভাব আসবে? আমি কি ঋণে জর্জরিত হয়ে যাব? তাহলে আমার তো দ্বাদশপতি, আমি কি আইনি কোনো ঝামেলার মধ্যে পড়ে যাব? আমার কি কোনো প্রপার্টি লস হয়ে যাবে? আমি যা কিনেছিলাম এক সময়, এই যে সময় শনি আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল, তারপরে আমি অনেক কিছু পারচেস করেছি, সেগুলো আমাকে সেল করতে হবে না তো? বিক্রি করতে হবে না তো? এই জিনিসগুলো তো মানুষের জানা দরকার তো। আর এগুলো জানতেই তো আপনার কাছে আসবে। এবং সেই জানতে যখন আপনি তাকে পুরোপুরি না সাহায্য করতে পারেন, কারণ আপনি যদি সেই ভাব বিচারের মধ্যে যদি আপনি এখন সেই খালি 7.5 কালসর্প গুরুচণ্ডাল এই যোগ মুখ খুঁজে বেড়ান, তাহলে তো সেও বিধ্বস্ত হবে। তাহলে কোনো অপারেশন রোগীকে যদি ডাক্তার প্রথমেই বলে দেয়, দেখুন এমন অপারেশন তো আমি কোনোদিন করিনি, তবে দেখি একবার রিস্ক নিয়ে আপনারটা, বলুন পেশেন্ট বাঁচবে?
পেশেন্ট অপারেশনের আগেই মরে যাবে। ডাক্তার দেবে সাহস, আপনিও দেবেন সাহস। ডাক্তার বললো কিচ্ছু হয়নি, মাইনর, অর কিছুক্ষণ থাকবেন, লোকাল অ্যানেস্থেসিয়া করে নেব, ঠিক করে দেবো, ঠিক হয়ে যাবেন, সকালে করব, বিকেলের মধ্যে কথা বলতে পারবেন। এই যে মনের জোর যে পেল, সেই জোরটা যে পেল, আপনিও কিন্তু একটা মানুষকে সেই মনের জোর জোগাতে যদি সাহায্য করেন, আপনি দেখতে পাচ্ছেন খারাপ, আপনি দেখতে পাচ্ছেন কেন, আপনি জানেন, আপনি জ্ঞানী। প্রত্যেকটি জ্যোতিষী তার জ্ঞান বিতরণ করেন, সেই জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন খারাপ। ডাক্তারও বুঝতে পারে রোগী খারাপ, ডাক্তার তো চেষ্টাই করে। যারা ওকালতি করে তারাও জানে যে কেসটার মেরিট বড় হাই, এখান থেকে বের করা মুশকিল আছে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। জ্যোতিষও জানে যে এই ছকটার মধ্যে অনেক ভজঘট হয়ে রয়েছে, অনেক কিছু গোলমাল হয়ে রয়েছে, একে বার করতে হবে, চেষ্টা করে দেখি। এই চেষ্টাটাই হচ্ছে মানুষের আসল জিনিস, যে চেষ্টা থেকে মানুষ উৎসাহ বৃদ্ধি করে, এবং উৎসাহে তখন সে উদ্দীপনা আসে, উদ্দীপনা তার মধ্যে একটা স্পিড, গতি আসে, এবং সেই গতি তার কর্মের দিকে ধাবিত করে, এবং যখন তার কর্ম করে তার বিনিময়ে সে অর্থ সঞ্চয় করে, এবং সেই অর্থে সে অন্যের যে চাহিদা সেগুলো মেটাতে পারে। যখন মেটাতে পারে, তাকে অপরপক্ষ কোনো কথা শোনাতে পারে না, তখন সেই গ্রহের যে নেচার, সেই নেচার থেকে সে বেরিয়ে আসতে পারছে। কিন্তু সময় সাপেক্ষ, সময় সবচেয়ে বড় কথা বলে, সময় সবসময় বড় কথা বলে, আর কিছুই বড় কথা বলে না। কাজেই মানুষের জীবনে যদি সময় থাকে এবং যদি হাতে সময় থাকে, আপনি তো 1 ক্লাস পড়েই তো মাধ্যমিক দিতে যাবেন না, তার জন্য তো আপনাকে 10 বছর অপেক্ষা করতে হবে। তাহলে এই যে 10 বছর, এই যে 10টা দিক, এই 10 দিকের যে শক্তি আপনার উপর আস্তে আস্তে 1, 2, 3, 4, 5, 6, 7 করে 10 দিকে আপনার উপর যে নেচার, আপনার উপর যে প্রস্ফুটিত হবে, তার উদ্যমেই তো আপনি সেইখানে গিয়ে 10 ক্লাস পাস করবেন, তাই না? তাহলে সেই জায়গাটায় সেই 10 অব্দি যে নিউমারোলজির সংখ্যা, 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 বুধ, 6 শুক্র, 7 কেতু, 8 শনি, 9 মঙ্গল। তাহলে এই যে 10-এ গিয়ে আপনি ফাইনাল পরীক্ষায় বসছেন, মাধ্যমিক পরীক্ষায় বসছেন, একটা ওইটাই প্রয়োজন, সব জায়গায় ওটাই লাগে, প্রথম ওইটা চাইবে, সার্টিফিকেটটা। তারপরে আপনার যা যা ডিগ্রি আপনি অর্জন করেছেন পরে দেখবে, কিন্তু প্রথম ওটা লাগবে। তাহলে প্রথম আপনার কর্মটা কিরম হচ্ছে, প্রথম আপনার বিবাহটা কিরম হচ্ছে, প্রথম আপনার যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে যোগাযোগ কিরকম, মানে ম্যাচ করছে তো, নেচারে নেচারে ম্যাচ করছে তো, তবে তো আপনি সেখানে হ্যাঁ বলবেন, কারণ আপনার হ্যাঁর উপর একটা ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। সেই ভবিষ্যতের জায়গাটা নিশ্চয়ই আপনি তাকে নষ্ট হতে দেবেন না, ভয়টাও বলে দেবেন, এবং তা বলবেন যে এতদিন পর্যন্ত খারাপ আছে, আপনি এর পরে বিবাহে যান। এই সময়টা আপনি, এই বছরটা আপনি পড়াশোনা থেকে অবদিন নেক্সট ইয়ারে পরীক্ষা দেবেন, এটা বলতে পারেন। আপনার এখন 3 মাসের মধ্যে কোনো কর্মে উন্নতি আসবে না, 3 মাস যেখানে আছেন কষ্ট করে থাকুন, 3 মাস পরে ডেভেলপমেন্ট পাবেন, এটা বলতে পারেন। কিন্তু দেখে, কথার উপরে কথা না, বিচারের উপরে দেখে বলবেন, জাজমেন্ট দেবেন, বিচার যেগুলো প্রুফ আপনার কাছে প্রুফ থাকে, ওইগুলো এভিডেন্স ছাড়া জাজমেন্ট হয় না। সেরকম আপনার যে ছকের যে প্রুফগুলো, সেই প্রুফগুলো যদি আপনি জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে তার উপরে সেই এভিডেন্স তৈরি করে আপনি তাকে বলতে পারেন, দেখবেন সাকসেস হচ্ছে। আর আমি চাই আপনার জীবনে যেন সবসময় সাকসেস আসে, আপনি যেন সবসময় এগিয়ে যেতে পারেন, এবং যে কোনো কর্মকে, যে কোনো কাজকে যেন বাধা না। ভালো থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে, নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি, সবার